আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেয়ার নার্সিং একাডেমি। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মাইক্রোবায়োলজি, টপিক হচ্ছে ইমিউনোলজি। আসেন প্রথমে জেনে নিই ইমিউনোলজি কি। ইমিউনোলজিকে যদি আমরা দুইটা পার্টে ভাগ করি, একটা হচ্ছে ইমিউন আর একটা হচ্ছে লোগোস। ইমিউন মিন্স প্রোটেক্টেড অর সেফ, অর্থাৎ সুরক্ষা বোঝাচ্ছে, আর লোগোস মিন্স স্টাডি অর নলেজ, অর্থাৎ জ্ঞান বোঝাচ্ছে। তো দুটোটাকে যদি আমরা একত্র করে বলতে চাই তাহলে হচ্ছে ইমিউনোলজি ইজ দ্য স্টাডি অফ ইমিউনিটি, অর্থাৎ আমাদের মাইক্রোবায়োলজি সাবজেক্টের মধ্যে ইমিউনোলজি হচ্ছে এমন একটা অংশ যেটা হচ্ছে শুধুমাত্র সুরক্ষার জ্ঞানকেই বোঝাচ্ছে। ইমিউনোলজির সঙ্গে সম্পর্কিত আরেকটি অংশ হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটি বোঝাচ্ছে সুরক্ষাকে। এটার ডিফাইনটা সচরাচর পরীক্ষায় অনেক বেশি কমনলি চলে আসে। ইমিউনিটির ডিফাইনটা যদি আমরা একটু দেখি, ইমিউনিটি ইজ দ্য বডিজ অ্যাবিলিটি টু ফাইট এগেইনস্ট দ্য ডিজিজ ইনক্লুডিং ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস এটসেট্রা। তাহলে এটার অর্থ কি বোঝাচ্ছে? আমাদের বডির এমন একটা সক্ষমতা বা অ্যাবিলিটিকে বোঝাচ্ছে যেটা সচরাচর কিসের এগেইনস্টে ফাইট করে? ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। অর্থাৎ আমাদের বডিকে যে সুরক্ষাটা এটা দান করে থাকে সেটাকে আমরা ইমিউনিটি বোঝাচ্ছি। ইমিউনিটি টাইপসটাও সচরাচর পরীক্ষায় অনেক ইম্পর্টেন্ট। টাইপসের মধ্যে আছে দুইটা পার্ট, একটা হচ্ছে ইনেট ইমিউনিটি আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এখন ইনেট ইমিউনিটিটা কি? ইনেট ইমিউনিটি হচ্ছে যেই ইমিউনিটি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, অর্থাৎ মাতৃগর্ভ থেকে বের হওয়ার পর হতে আমরা যে ইমিউনিটিটা অর্জন করে থাকি মায়ের থেকে, সেই ইমিউনিটিটাকেই বলছে আমাদের ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি সাধারণত নন স্পেসিফিক হয়ে থাকে। নন স্পেসিফিক মানে কি? অর্থাৎ অনির্দিষ্ট। সচরাচর দেখা যায় আমাদের যদি অ্যালার্জি হয়ে থাকে, আমাদের কান্না অনুভূত হচ্ছে, বা আমাদের অ্যালার্জি, চুলকানি বা হচ্ছে যে কোনো কিছু রোগ যেগুলো আমরা জন্মগতভাবে পেয়ে থাকি, প্রত্যেকটা রোগের বিরুদ্ধে জন্মগতভাবেই যেভাবে এই ইমিউনিটিটা কাজ করে থাকে ওইটাকেই নন স্পেসিফিক, অর্থাৎ অনির্দিষ্ট। মানে কোনো রোগের জন্য এটা নির্দিষ্টভাবে কাজ করে না, সব রোগের জন্য একইভাবে কাজ করে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইনেট নন স্পেসিফিক ইমিউনিটি। এইটাকে চার ভাগে বিভক্ত করা হয়েছে: জেনেটিক্যাল, মেকানিক্যাল, হিউমোরাল, সেলুলার। এগুলো বিস্তারিতভাবে আমি একটু পরে জানাচ্ছি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে স্পেসিফিক ইমিউনিটি। এটাকে স্পেসিফিক বলার কারণ হচ্ছে এটা যে কোনো একটা নির্দিষ্ট রোগের বিরুদ্ধে স্পেসিফিক ভাবে কাজ করে। যেমন এখন যদি আমি বলি আমার একটা রোগ হয়েছে, রোগটা কি? রোগটা হতে পারে হেপাটাইটিস বি, রোগটা হতে পারে HIV, রোগটা হতে পারে ক্যান্সার। প্রত্যেকটা জিনিসের জন্য আমাকে আলাদা আলাদাভাবে ট্রিটমেন্ট নেওয়া হচ্ছে। প্রত্যেকটা রোগের কিন্তু একই ধরনের ট্রিটমেন্ট না। অর্থাৎ আমার প্রত্যেকটা রোগের জন্য যদি আমি স্পেসিফিক ভাবে কোনো অ্যান্টিবায়োটিক, কোনো মেডিসিন বা কোনো ধরনের টিকা নিয়ে থাকি তাহলে ওইটাকে বলবো আমরা অ্যাকোয়ার্ড ইমিউনিটি, যেটা আমাদের জন্মের পর আমরা গ্রহণ করি। এই অ্যাকোয়ার্ড ইমিউনিটিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড অ্যাক্টিভ ইমিউনিটি আর একটা হচ্ছে প্যাসিভ ইমিউনিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমাদের ইমিউনিটি টাইপ আমরা দেখেছিলাম যে ইনেট ইমিউনিটি এবং অ্যাক্টিভ ইমিউনিটি। ইনেট ইমিউনিটির মধ্যে যদি আমরা চার ভাগে ভাগ করি: জেনেটিক্যাল, মেকানিক্যাল, হিউমোরাল এবং সেলুলার। তো এগুলোকে যদি আমরা একটু ডেসক্রাইবলি দেখতে যাই তখন জেনেটিক্যাল জিনিসটা কি? জেনেটিক্যাল জিনিসটা হচ্ছে যেটা আমরা বংশগতভাবে বা জন্মগতভাবে পারিবারিকভাবে পেয়ে থাকি, সেটাকেই হচ্ছে জেনেটিক্যাল ইনেট ইমিউনিটি বলা হচ্ছে। এই যে আমি এখানে লিখে দিয়েছি প্রেজেন্ট ফ্রম বার্থ। মেকানিক্যাল, মেকানিক্যাল জিনিসটা কি? আমাদের বডির মধ্যে অনেক কিছু হয়ে থাকে। আল্লাহর অনেক সুন্দর একটা সৃষ্টির মধ্যে হচ্ছে মানব জাতি। মানব জাতির বিভিন্ন ধরনের রোগ জীবাণুকে আক্রমণ যে করতে আসে, তো এই আক্রমণটাকে ঠেকায় কে? এই যে আমাদের বডির মধ্যে আমাদের স্কিন আছে, স্কিনের উপরে আবার লোম আছে। আমাদের বডির ভিতরে যত ধরনের পয়জনাস বা টক্সিক জিনিসগুলো বা বিষাক্ত জিনিসগুলো আছে, যেমন ঘাম, নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, যেগুলো আমরা ক্লাস 9-10-এও পড়ে এসেছি, সেই সব জিনিস বের হয়ে যায় আমাদের স্কিনের লোমকূপ দিয়ে, অর্থাৎ এই যে আমাদের লোম দিয়ে বের হয়ে যায়। ঘাম বের হয়ে যাওয়ার পরে আরো দেখা যায় যে অনেকে ডাস্ট অ্যালার্জি হয়ে থাকে। তো এই যে ধুলাবালিগুলো আমাদের চোখে ঢুকছে, নাকে ঢুকছে, মুখে ঢুকছে, এইগুলোর থেকে প্রতিরোধ পাচ্ছি কিভাবে? এইগুলো থেকে প্রতিরোধ পাচ্ছি আমাদের নাকের মধ্যে আছে মিউকাস মেমব্রেন। মিউকাস মেমব্রেন হচ্ছে পিচ্ছিল জাতীয় যেই অংশটা আছে আমাদের নাকের মধ্যে, ধুলাবালিগুলোকে ওই লোমকূপের মাধ্যমে আটকে ফেলে। তাই আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতার থেকে আমরা প্রতিরোধ পেয়ে থাকি।
এরপরে আসতেছে চোখের পানি। যখন আমাদের চোখের মধ্যে ধুলাবালি ঢুকে যায় তখন আমরা দেখা যায় চোখ এরকম ডলতে 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 এরকম চোখ থেকে কান্না বের হয়ে যায়। তো কান্না বের হয়ে গেলে তখন আমরা একটু স্বস্তি পাই যে না, আমাদের চোখের ময়লা এখন চোখে আর নেই। অনেক সময় দেখা যায় কেউ কান্নাকাটি করলেও আমরা বলে থাকি যে কান্না করতেছে, আচ্ছা করো, সমস্যা নেই, ভালো, তোমার স্বাস্থ্যের জন্য, তোমার চোখের ময়লা বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলোর থেকে বোঝা যায় যে মেকানিক্যাল জিনিসটা হচ্ছে আমাদের দেহটাকে আল্লাহ এমন সুন্দরভাবে সৃষ্টি করেছে যে আমাদের দেহের প্রত্যেকটা অংশে আমাদেরকে কি সুরক্ষা দিচ্ছে। হিউমোরাল, হিউমোরাল জিনিসটা হচ্ছে অ্যাসিড গ্যাস্ট্রিক জুস। অ্যাসিড গ্যাস্ট্রিক জুস জিনিসটা থাকে কোথায়? গ্যাস্ট্রিক এই ওয়ার্ডটা থেকে আমরা বুঝে যাচ্ছি যে আমাদের পেটের মধ্যে, অর্থাৎ অনেকের থাকে না যে গ্যাস্ট্রিকের সমস্যা বলে, তো এই আসলে গ্যাস্ট্রিকের জিনিসটা কি? এটা মূলত আমাদের পেটের মধ্যে হচ্ছে এক ধরনের জুস বা তরল পদার্থ আছে যেটাকে আমরা গ্যাস্ট্রিক জুস নামে চিনি। এই গ্যাস্ট্রিক জুসের মধ্যে আবার সমন্বয় হতে পারে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের স্টোমাকে থাকে খাওয়ার পরিপাক করার জন্য। ইন্টারফেরেন্স, ইন্টারফেরেন্স হচ্ছে এক জাতীয় প্রোটিন। প্রোটিনটা আমাদের দেহের মধ্যে বিভিন্নভাবে সুরক্ষা বা প্রতিরক্ষা দান করে, অন্যান্য রোগ জীবাণুর আক্রমণ থেকে আমাদেরকে রক্ষা করে। এই যে আমি এখানে ছোট্ট করে লিখে দিয়েছি লিকুইড ইন বডি, অর্থাৎ যত ধরনের আমাদের বডির মধ্যে প্রোটিন এবং লিকুইড আছে যেগুলো আমাদের বডির জন্য প্রতিনিয়ত সুরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করে যাচ্ছে সেগুলোকে আমরা বলবো হিউমোরাল। এবার আসি লাস্ট বাট নট দ্য লিস্ট, সেলুলার। সেলুলার জিনিসটা হচ্ছে আমরা ক্লাস 9-10-এ পড়ে এসেছি যে কোষের মধ্যে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য কোষের ভিতরে কিছু উপাদান কাজ করে। সেগুলো কোন প্রক্রিয়ায় কাজ করে? যেমন অনেকের দেখা যায় রক্তে ইনফেকশন হয়ে গেছে, অনেকের দেখা যায় রক্তের মধ্যে অ্যালার্জি পাওয়া গেছে, তো এই জিনিসগুলো থেকে আমাদেরকে রক্ষা করতেছে কি? অনেকের দেখা যায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, অ্যাক্সিডেন্টের মাধ্যমে কেটে হাতের থেকে বা বডির কোনো একটা অংশে ধুলাবালি ঢুকে গেছে, এই ধুলাবালিগুলো বের করার জন্য যেই জিনিসটা আমাদের কাজ করতেছে বা ধুলাবালি প্রতিরক্ষা করার জন্য যেই জিনিসটা কাজ করছে সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া কিভাবে কাজ করে? হোয়াইট ব্লাড সেলের মাধ্যমে। হোয়াইট ব্লাড সেল আমাদের রক্তে বিভিন্ন ধরনের ক্ষতিকর জীবাণু থেকে আমাদেরকে সুরক্ষা প্রদান করে, যেটার আরো কিছু নাম আছে, ম্যাক্রোফেজ আছে, ইউসিনোফিল আছে, বেসোফিল আছে। এই নামগুলো আমি এখানে দিই নাই, বাট হচ্ছে এগুলো বইয়ে পড়ার সময় আপনারা পাবেন। সেলুলার গেল যে আমাদের কোষীয় বিভিন্নভাবে যখন আমাদেরকে কোষ থেকে বিভিন্নভাবে বিভিন্ন পদার্থ যখন আমাদেরকে সুরক্ষা ব্যবস্থা দান করে তখন ওইটাকে আমরা সেলুলার ইনেট ইমিউনিটি বলবো। এবার আসি অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটির মধ্যে উল্লেখ হবে অ্যাক্টিভ ইমিউনিটি এবং প্যাসিভ ইমিউনিটি। এবার অ্যাক্টিভ ইমিউনিটি বলতে কি বোঝাচ্ছে? যেই সব ইমিউনিটি আমরা জন্মগতভাবে পেয়ে থাকি সেগুলোকে অ্যাক্টিভ ইমিউনিটি বলা হচ্ছে। এবার অ্যাক্টিভ ইমিউনিটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। আমাদের বডি যখন নিজের থেকে অ্যান্টিবডি মেক করবে তখন ওইটাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। মানে কি বুঝিয়েছি? আমাদের বডি যখন নিজেই প্রতিরোধ ক্ষমতা রেডি করবে একটা জীবাণুর জন্য তখন ওইটাকে আমরা বলবো অ্যাক্টিভ ইমিউনিটি। ন্যাচারালি আমরা এটা কোত্থেকে পাবো? বডি প্রিভেন্টস ডিজিজ, লাইক আমাদের সর্দি বা হাঁচি কাশি হয়েছে বা আমাদের কোথাও হাতে কেটে গেছে, এই জিনিসটা অটোমেটিক নিজের থেকেই হিল হয়ে যাবে। আমাদের এক্সট্রা এখানে এই ছোটখাটো জিনিসের জন্য কোনো মেডিসিনের প্রয়োজন নেই। দেন হচ্ছে জ্বর হয়ে গেছে, অনেকের মাথা ব্যথা হয়ে গেছে, এগুলোর জন্য সবাই কিন্তু মেডিসিন নেয় না। কারো আছে মাথা ব্যথা এখন হয়েছে কোনো একটা কারণে, হয়তো কান্না করছে, হয়তো ঘুমের অভাব হয়েছে বা মাথা ব্যথা উঠছে কোনো প্রেশারের কারণে, এগুলো অটোমেটিক্যালি হিল হয়ে যায়, বডি নিজেই নিজেকে রিকভার করে ফেলে। এটাই হচ্ছে ন্যাচারালি অ্যাক্টিভ ইমিউনিটি। আর আর্টিফিশিয়াল হচ্ছে অনেকে দেখা যায় যে এমন কিছু ডিজিজ যেগুলো আমাদের আছে বডির মধ্যে কিন্তু এগুলো আমরা নিজেরা প্রিভেন্ট করতে পারবো না অ্যাক্টিভলি বা ন্যাচারালি। যেমন কারো হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে বা হাইপার টেনশন আছে, তখন কিভাবে ওইটা কিওর হবে? তখন ওইটার জন্য আমরা স্পেসিফিক ডাক্তারের স্পেসিফিক দেওয়া প্রেসক্রিপশনের মেডিসিন নিব। যে কোনো প্রেশারের জন্য হইতে পারে, কারো হচ্ছে একটা ডোজ দিছে, কারো 2টা ডোজ দিছে, লাইক এরকম করে করে এমজি বাড়তে পারে, কারো 20 এমজি দিছে, কারো 50 এমজি দিছে, এরকম করে নির্দিষ্ট যার যেটার উপরে নির্ভর করে ওইটার উপর নির্ভর করে হচ্ছে আমরা এই মেডিসিনটা নিই বা ভ্যাকসিনটা নিই। এবার আসি প্যাসিভ ইমিউনিটি। প্যাসিভ ইমিউনিটির মধ্যে অ্যান্টিবডি ফ্রম আউটসাইড, লাইক একটু আগে যে বললাম অ্যাক্টিভ ইমিউনিটির মধ্যে বডি নিজের ইমিউনিটির জন্য নিজেই অ্যান্টিবডি রেডি করে, বাট প্যাসিভ ইমিউনিটির মধ্যে হচ্ছে অন্যের তৈরি করা অ্যান্টিবডি আমি ইনটেক করব। বুঝা গেছে? অন্যের তৈরি অ্যান্টিবডি আমি ইনটেক করব, এটা আমার নিজস্ব তৈরি না।
ন্যাচারালটা কোত্থেকে আসবে? এখানেও ন্যাচারাল আছে, এখানেও আর্টিফিশিয়াল আছে। প্যাসিভ ইমিউনিটি যেহেতু অন্যের থেকে পাওয়া, আমার নিজে, তাহলে এটার মধ্যে ন্যাচারালটা আসবে বাচ্চা আর মায়ের। বাচ্চা কার থেকে পাবে? মার থেকে পাবে। কিভাবে পাবে? ছোট একটা বাচ্চা মাদার টু বেবি থ্রু ব্রেস্ট ফিডিং অর প্লাসেন্টা, অর্থাৎ মাতৃদুগ্ধ পানের ফলে হবে, আর না হয় প্লাসেন্টা, অর্থাৎ সে যে বাচ্চাটা যে ভ্রূণে থাকবে, মায়ের গর্ভে থাকবে, সেই গর্ভের মাধ্যমে সে ইমিউনিটিটা লাভ করবে। আর্টিফিশিয়াল ভ্যাকসিন ইনজেকশন, আর্টিফিশিয়ালের মধ্যে আসবে ভ্যাকসিন এবং ইনজেকশন, অর্থাৎ আমরা কোন একটা নির্দিষ্ট রোগের জন্য যদি ইনজেকশন বা ভ্যাকসিনের সাহায্য নিয়ে থাকি, যেমন স্নেক ভ্যানম, যদি কাউকে বিষাক্ত একটা সাপ কামড় দেয়, তখন ওইটার জন্য আমরা হসপিটালে নিয়ে যাব। হসপিটালে নেওয়ার পরবর্তী ওদের চিকিৎসা কি হবে? যেই সাপটা কামড় দিয়েছে সেই সাপের বিষ থেকে ওরা একটা অ্যান্টিবডি তৈরি করে। বোঝা গেছে? যেই সাপটা কামড় দিয়েছে সেই সাপের জাতের বিষ থেকে একটা অ্যান্টিবডি রেডি করে, ওই অ্যান্টিবডিটা আমাদের দেহের মধ্যে যখন ওরা ইনজেকশন বা ভ্যাকসিনের মাধ্যমে পুশ করবে, তখন ওইটা আমাদের দেহের সুরক্ষা হিসেবে কাজ করবে। এটাই ছিল আজকে আমাদের ইমিউনিটির ক্লাস। ইমিউনিটির টাইপ পর্যন্ত এখানেই বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। ধন্যবাদ।